যে ফাইলটা রেডি করছেন মেইন ফাইলটা সেটা দেখেন, যেটা আপনার জিপ করা হয়েছে সেই ফাইলটা। আচ্ছা এই নাম দিয়েছেন জেপিজি, ফাইলটা ওপেন করেন দেখি। আচ্ছা ঠিক আছে, আর ভিতর থেকে যে এবার পিএসজি ফাইলটা দেখান, একই রকম নাম, ঠিক আছে। এটা 1200x1200 রেজুলেশন তাই না? ওকে, পিএসডিটা ওপেন করেন। আচ্ছা ভাই আপনাকে আমি ইনবক্সে পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে ভাই, এটার পরে দেখতেছি আপু এটা লেয়ার অপশন থেকে লেয়ার গুলো, এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আমরা যেভাবে সাজাতে বলছিলাম বা ইমেজ গুলো সবগুলো এইভাবে ওইভাবে আছে না? হ্যাঁ ভাই একটু দেখে নেন, এই যে ফ্রন্ট ওকে পার্ট, ব্যাক আচ্ছা পার্ট, লোগো। আচ্ছা আরেকটা পার্ট ওইটা ওপেন করেন দেখি। আচ্ছা কোম্পানি নেম, স্লোগান, জন স্ট্রিট, ম্যানেজার, ফোন নাম্বার, ওয়েবসাইট। ওকে আই থিঙ্ক সবকিছুই ঠিকঠাক আছে। উপর থেকে ব্লিড, হ্যাঁ এটা ক্লোজ করে সেভ দিয়ে দেন, এটাও ক্লোজ করেন আর কি, হ্যাঁ সেভ দিয়ে দেন। সেভ দিলে ওখানেও আপডেট হয়ে যায়, রার ফাইলও আপডেট হয়ে যায়। ওকে ঠিক আছে, আই থিঙ্ক ভাই আপনাকে, ক্লাসে রেকর্ড হবে না? জি ভাই রেকর্ড হচ্ছে ভাই, এটা হচ্ছে আপুর স্ক্রিন তো এই জন্য রেকর্ডিং অপশনটা শো করাচ্ছে না। ঠিক আছে এখন আপনি আপলোডের জন্য চলে যান। যে উপরে লেখা আছে গো আপলোড। আর আপনাদের আগের ব্যাচ যখন ছিল তখন কিন্তু পিএনজি ট্রি দেখতে এমন ছিল না, তখন পিএনজি ট্রি আবার দেখতে আরেক রকম ছিল। আচ্ছা আপনার ওখান থেকে দেখেন যে টেমপ্লেট আপলোড নামে একটা অপশন আছে, আপনার লেখা সম্পূর্ণ অতটা ক্লিয়ার আসতেছে না। টেমপ্লেট আপলোড নামে একটা অপশন, এখানে আপলোড ক্লিক করে আপনার জিপ ফাইলটা আপলোড দিয়ে দেন। চাইলে কেউ চাইলে একসঙ্গে অনেকগুলো জিপ দিয়ে দিতে পারবে, একটা করে দিলেও হবে। ওকে জিপ ফাইলটা ক্লিক করেন দেখি। আচ্ছা এটা কি আপলোডিং হচ্ছে? হচ্ছে না ভাইয়া, ও জাস্ট ওয়েট লেখা আসতেছে। আচ্ছা ঠিক আছে কিছুটা ওয়েট করেন। ভাইয়া উপরে একটা অপশন আছে স্টার্ট আপলোড, আচ্ছা সম্ভবত প্লে একটু বাটন করতে একটা, হবে। আচ্ছা ডান পাশে একটা প্লে বাটন আইকন দেখা যাচ্ছে। স্টার্ট আপলোড কোথায় আসে? আসলে আমার এখানে টেক্সট গুলো পুরোটা ক্লিয়ার আসতেছে না। আচ্ছা হ্যাঁ স্টার্ট আপলোড, তাহলে ওখানে দিয়ে দেন। হ্যাঁ আর একটু জুম করে নিতে পারেন আপু, আপনি কি অনেক বেশি জুম আউট করছে? ওকে হ্যাঁ ঠিক আছে, স্টার্ট আপলোড দিয়ে দেন, এবার বোঝা যাচ্ছে। এবার আপনি ফাইলটাতে ক্লিক করেন দেখি। আচ্ছা বুঝতে পারছি, এবার অ্যাড ওয়ার্ক ইনফরমেশন, ওই যে অ্যাড ওয়ার্ক ইনফরমেশন ওটাতে ক্লিক করেন, এটা আপডেট নিয়ে আসা হয়েছে আগের তুলনায়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে আপলোড করার পর ঠিক এখানে এখানে একটা রেড আইকন কালি আসছে, এটা আপনার বর্তমানে রিজার্ভে আছে, এটা যাবতীয় তথ্যগুলো আমাদের লিখতে হবে, দেওয়ার পরে তারপর এটা সাবমিট করতে হবে। সাবমিট করার পর তারপর ওনারা ওনাদের টিম দিয়ে পুরো ফাইলটা চেক করবে এবং যদি কোনো সমস্যা থাকে সেটা জানাই দিয়ে রিজেক্ট করবে, আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে ফাইলটা অ্যাপ্রুভ করে ফেলবে। তো ফাইলটাতে যেখানে আছে ফাইলটাতে একটা ক্লিক দেন, হ্যাঁ একটা ক্লিক দিলে সাইড থেকে একটা পপ আপ মেনু বের হয়ে আসবে, উপর থেকে এখানে চলে আসছে। তো ক্যাটাগরিজ যেখানে আছে ওখানে ক্যাটাগরিজ দিয়ে দেন, বিজনেস কার্ড, ইমেজ সোর্স, অরিজিনাল দ্য পিকচার ইউজার ফ্রম পিএনজি ট্রি গ্যালারি, প্রথম কার্ডটা দিয়ে দেন, অরিজিনাল ম্যাটেরিয়াল যেটা আছে পিএনজি ট্রি থেকে আমরা ইমেজ বা কোনো কিছু ইমেজই নেই, সেক্ষেত্রে ফটোগ্রাফি এখানে ক্লিক করেন দেখি। ফটোগ্রাফি নট দ্য পিকচার ইউজ ফ্রম পিএনজি গ্যালারি, ফটোগ্রাফি আমরা বর্তমানে কোনো ব্যবহার করিনি সেক্ষেত্রে নট দেওয়া যেতে পারে। এরপর হচ্ছে ফন্ট, এখানে ক্লিক করেন, এখানে দেওয়া আছে আদার সাইটস, আমরা যদি অন্য থেকে ফন্টের লিংক দিব, এখান থেকে আদার সাইটস সবার শেষেরটা,
নতুন একটা ট্যাবে আপনি এই বিজনেস কার্ডে যে ফন্ট ব্যবহার করছেন সেই ফন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। লাটো ইউজ করছিলাম। হ্যাঁ, তাহলে এই ফন্ট স্কোয়ার থেকে ওটা লিঙ্কটা দিলে হয়ে গেল। স্পেস দিয়ে ফন্ট স্কোয়ার, আচ্ছা প্রথম কোডটা ফন্ট স্কোয়ার ওই ওয়েবসাইটটা থেকে দেন। না, স্পেস দিয়ে ফন্ট স্কোয়ার দেন, এটা সম্ভবত গুগল ফন্ট। ফন্ট স্কোয়ার এটা বেশি ভালো, গুগলের থেকেও ফন্ট স্কোয়ার ফন্টের জন্য ভাইয়া বেশি। ভাইয়া স্ক্রিন কত হচ্ছে কি? জি, স্ক্রিন রেকর্ড হচ্ছে। মানে বুঝি নেই। ফন্ট স্কোয়ার যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে নিলে ভালো হয়। আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে একটু ওয়েট করেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যেদিন ফন্টের বিষয়ে আলোচনা করছিলাম ওই দিন একটা ওয়েবসাইট হচ্ছে ফন্ট স্কোয়ার দেখানো হয়েছিল। এদিকে যারা পরবর্তীতে ফাইল সাবমিট করবেন তাদের জন্য ওই ফন্ট স্কোয়ার ওয়েবসাইট থেকে ওটা থেকে দেওয়া ভালো, কেননা ফন্টের জন্য এটা অনেক বেশি জনপ্রিয়। লোড নিতে অনেক বেশি সময় লাগতেছে। চাপু আপনি একটু যখন যে পেজে যাবেন একটু জুম করে নিন, নাহলে আর টেক্সটগুলো আমার এখানে বোঝা যাচ্ছে না। তাহলে ওই যে গুগল সার্চের পেজে গিয়ে ফন্ট স্কোয়ার ল্যাটোর সাথে ফন্ট স্কোয়ার টাইপ করে সার্চ করেন, স্পেস দিয়ে ফন্ট স্কোয়ার, FONTSQUIEL। হ্যাঁ চলে আসছে। এবার প্রথম লিঙ্কটি, হ্যাঁ উপর থেকে যে লিঙ্কটা আছে এটা কপি করেন, আগের পেজে গিয়ে ওখানে লিঙ্কটা নিচের দিকে ফাঁকা ঘরটা এখানে দিয়ে দেন। ওকে ঠিক আছে। ঠিক সিমিলার আপনারা যদি একাধিক ফন্ট ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন, সিমিলার ওই একাধিক ফন্ট ইন্টার দিয়ে ওই আরেকটা ফন্টের লিঙ্ক এখান থেকে দিয়ে দিবেন। তারপরে নিচের দিকে হচ্ছে টাইটেল। টাইটেলের ক্ষেত্রে তারা অনেকবার বলছিল যে টাইটেলের ক্ষেত্রে শর্ত ছিল এরকম যে টাইটেলে রিপিটেড একই রকম যেন অর্থ না হয়, যে আমাদের যে ডিজাইন সেটাই যেন অর্থ প্রকাশ করে। সেক্ষেত্রে আপনারা টাইটেল সহজ একটা চয়নিংয়ের জন্য উপায়, পিএনজি ট্রির আগের ট্যাবে ব্যাক যাওয়া, এইটা ট্যাবটা এইভাবে থাক, প্রথম ট্যাবে চলে যান পিএনজি ট্রির, এখানে এসে বিজনেস কার্ড লিখে সার্চ করা। এখানে এখন একটু জুম করে নেন, পরে তখন আপনি জুম আউট করে নিন, ততটা বোঝা যাচ্ছে না। 100% জুম রাখেন, নাহলে আর কি খুব বেশি ছোট লাগতেছে আমার এখানে। যে নিচ থেকে বিভিন্ন বিজনেস কার্ডের কিন্তু বিভিন্ন টাইটেল দেওয়া হয়েছে, ঠিক সিমিলার আপনার বিজনেস কার্ডের সাথে মিলে আছে এমন একটা টাইটেল আমরা সরাসরি কপি করে নিতে পারি, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। যেমন নিচে একটা রেড বিজনেস কার্ড, বা এটা যদি আমরা কি টাইটেল লিখে একটু নিচের দিকে স্ক্রল করেন মাউসটা, যেমন এটার ক্ষেত্রে উপরের দিকে দেখেন লেখা আছে টাইটেলটা, আসে উপরের দিকে যে রেড এলিগেন্ট কর্পোরেট কার্ড, সেক্ষেত্রে আমরা রেড বিজনেস কার্ড লিখে দিতে পারি, রেড বিজনেস কার্ড টেমপ্লেট, এই ধরনের টাইটেল দেওয়া যেতে পারে। কিংবা ব্যাক করে অন্যান্য আরো কিছু টাইটেল আপনি দেখতে পারেন। তবে এখানে কিছু কিছু বিষয়ে আমরা কমন কিছু বিষয় ঢোকানোর চেষ্টা করব যেটা দিয়ে সার্চ তুলনামূলক বেশি হয়। আর সার্চ যদি আপনার ফাইলটা উপরের দিকে আসে সেক্ষেত্রে ডাউনলোড হওয়ার চান্সটা বা পসিবিলিটিটা তুলনামূলক অনেক বেশি। আরো কয়েকটা আমরা বিজনেস কার্ডের টাইটেল দেখি, না হলে রেড কর্পোরেট বিজনেস কার্ড এটা দেওয়া যেতে পারে, বা কর্পোরেট ছাড়াও এটা ব্যবহার করা যাবে। আচ্ছা কর্পোরেট বিজনেস কার্ড উইথ রেড ডিটেলস, আচ্ছা ডিটেলস যাবো না, কর্পোরেট বিজনেস কার্ড উইথ রেড, এটা ততটা টাইটেলটা ভালো করতেছে না। রেড কর্পোরেট বিজনেস কার্ড এটা দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে কর্পোরেট বিজনেস কার্ড এটা পুরোটাই কপি করে নেন। আপনার যে বিজনেস কার্ড এটা কর্পোরেটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে মনে হচ্ছে, তাই না, ব্যবসায়িক ক্ষেত্রে। আর শুরুর দিকে রেড কর্পোরেট কি আপনার এটা, না অন্য কিছু দিক থেকে টার্গেট করছেন? আপনার যে ডিজাইনটা করছেন
আচ্ছা, কর্পোরেট যদি না হয়, আপনার এখানে তো ব্ল্যাকও যদি থাকে, রেড অ্যান্ড ব্ল্যাক বিজনেস কার্ড এটাও দেওয়া যেতে পারে, যদি ফুললি কর্পোরেটের মধ্যে, যদিও ফুললি কর্পোরেটের মতো মনে হচ্ছে না, তো কর্পোরেট গুলো শেপ তুলনামূলক কম থাকে, ব্ল্যাকও মনে হয় আছে, তাই না? হ্যাঁ ভাইয়া। তাহলে রেড অ্যান্ড ব্ল্যাক বিজনেস কার্ড এটা দিয়েও এই টাইটেলটাও নেওয়া যেতে পারে, তাহলে এটাই কপি করেন কর্পোরেটে যদি এটা ভালো মনে হয়। কপি করছি ভাইয়া। হ্যাঁ, কপি করে আপনার ওই যে যে টাইটেল ছিল ওখানে টাইটেলে দিয়ে দেন। এবার হচ্ছে কিওয়ার্ডের ক্ষেত্রে আসি। কিওয়ার্ড এখানে একটা করে লিখতে তুলনামূলক অনেক বেশি সময় লাগবে। কিওয়ার্ড সহজে নেওয়ার জন্য নতুন একটা ট্যাবে গিয়ে আমরা যেখান থেকে ডিজাইনগুলো কপি করতাম, অর্থাৎ গ্রাফিক রিভার, ওই ওয়েবসাইটে চলে যান। বিজনেস কার্ড লিখে সার্চ করেন। ঠিক সিমিলার রেড কালার আপনার যে বিজনেস কার্ডগুলো আছে, সিমিলার যে কোনো একটা বিজনেস কার্ড ওপেন করেন। আর এখান থেকে ট্যাগ নেওয়াটা সবচেয়ে সহজ। হ্যাঁ, এটা নেওয়া যেতে পারে। আচ্ছা, ডান পাশে দেখেন সেলের নিচের দিকে অনেকগুলো ট্যাগ দেওয়া আছে। ট্যাগগুলো সব কপি করে নিতে পারেন। চাইলে আপনারা সরাসরি ওখান থেকেও ট্যাগ নিতে পারবেন, কিন্তু এখানে যেহেতু ট্যাগ দেয়া আছে দ্রুত আমরা নিতে পারি। কপি কিভাবে করবো? এটা তো হ্যাঁ, এইভাবে কপি হবে আপু, উপর থেকে সবগুলো কপি করেন, লিংক ছাড়াও চেপে ধরে সাইড থেকে, হ্যাঁ এভাবে মাউসের কন্ট্রোল বার চেপে ধরে সবগুলো কপি করে নেন। এখানে কিওয়ার্ড এখানে দিয়ে দেন, পেস্ট করে দিয়ে দেন। আচ্ছা, এবার যেই মনে হচ্ছে আপনার কিওয়ার্ডগুলো মিলবে না, সেটা কমা সহ ডিলিট করে দিয়ে দিবেন। কারণ ট্রেন্ডটি ঠিক আছে, টেমপ্লেট চলবে, সিম্পল রেড চলবে, প্রিন্ট টেমপ্লেট ফটোশপ, সামনের দিকে অ্যারোকে দিয়ে এগিয়ে এগিয়ে যান। দেখেন কিওয়ার্ড লেখার ধরনটা এমনটাই, একটা করে কিওয়ার্ড লিখবেন এবং একটা করে কমা। পার্সোনাল বিজনেস কার্ড, আচ্ছা অরেঞ্জটা হবে না, যেহেতু অরেঞ্জ কালার আমাদের এখানে নেই, কমা সহ অরেঞ্জ কালারটা ডিলিট করে দিয়ে দেন। আচ্ছা, এভাবেও হবে। নিচ থেকে দেখেন অরেঞ্জ কোথায় আছে। আচ্ছা, ওই যে ব্লু, তাহলে উপর থেকে শুরু করা যেতে পারে। ব্ল্যাক আছে যেহেতু, ব্লু নেই। বিজনেস কার্ড ডিজাইন ক্লিন কর্পোরেট ক্রিয়েটিভ চলবে। সায়ান কালারটা যেহেতু নাই, সায়ানটা রিমুভ করে দেন 2 নম্বর লাইনে। আচ্ছা, গ্রিন লাইন মিনিমাল বলা যাবে না, মিনিমালিস্টটাও কেটে দেন, মিনিমাল আরেকটু সিম্পল হয়, মডার্নটা তবে হবে। এখানে ওরা ট্যাগের বিষয়টাও খুব, একটু ভুলভাল ট্যাগ দিলেও ফাইল রিজেক্ট করে। অরেঞ্জ কালার নেই, সেহেতু অরেঞ্জ কালার 4 নম্বর লাইনের প্রথমে। পার্সোনাল ব্যবহার করা যেতে পারে। জি, হ্যাঁ, তাহলে গ্রিনটাও ডিলিট করে দেন। রেড আছে, ট্রেন্ডি চলবে। উপর থেকে মডার্ন ডিজাইন, ওকে ঠিক আছে, মোটামুটি সবগুলো মনে হয় এখন আপনার বিজনেস কার্ডের সঙ্গে যাচ্ছে। যদি সব ঠিকঠাক থাকে, প্রিন্ট, হ্যাঁ প্রিন্ট টেমপ্লেট থাকবে। আপনার এটা প্রিন্ট করার জন্য বিজনেস কার্ড যেতে হয়। তাহলে উপর থেকে পুরোটা ফাইলটা আরেকবার চেক করে সাবমিট দিয়ে দেন, তাহলে একটু ফাইলটা চেকিং এর জন্য চলে যাবে উপর থেকে সাবমিট করার আগে। এটা নতুন আপডেটটা আনার পর কিছুটা একটু ঝামেলাপূর্ণ। আচ্ছা উপর, হ্যাঁ ঠিক আছে, উপর থেকে পুরোটা চেক করে দেখেন, ক্যাটাগরিজ বিজনেস কার্ড, তারপরে আসি বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করেন ওই সাদা পেজের মধ্যেই। হ্যাঁ, এই জায়গায় একটা ক্লিক করেন, তাহলে ওইটা চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আসি ক্যাটাগরি বিজনেস কার্ড, ইমেজ সোর্স, ঠিক আছে, ফন্টেড লিংক দেওয়া হয়েছে, টাইটেল, কিওয়ার্ড, এখন সাবমিট দিয়ে দেন। এটা আপনার 2 থেকে 3 দিনের, হ্যাঁ লাইন আছে ভাই, আমার তো লাইন নাই। তাহলে লাইনটাও ডিলিট করে দিয়ে দেন, সমস্যা নেই। একটা দুটা যদি ভুলে চলে যায় এগুলোর জন্য করবে না, যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে রিজেক্ট করতে পারে, বা এটার সঙ্গে মিলতেছে না, অতিরিক্ত হলে সমস্যা হতে পারে। তারপরে চেক করার পর সাবমিট দিলে হয়ে গেল। এটা এখন ফাইলটা আপনার সাবমিট হয়ে গেছে। এটা আপনি এখন ক্যান্সেল দিয়ে বাইরে চলে আসতে পারেন বা বাইরে ক্লিক করতে পারেন। উপর দিকে একটা ক্রস আইকন আছে উপর দিকে, হ্যাঁ কোণে, এটা ক্রস। এখন আপনার এই ফাইলটা সাবমিট হয়ে গেছে। যেমন আপনি
টেমপ্লেটের ওখানে দেখেন উপর দিকে আর্ট ওয়ার্ক ম্যানেজমেন্টের ওখানে লেখা আছে টেমপ্লেট থাকবে, তারপরটাতে যান টু সাবমিট, এখান থেকে পেন্ডিং এ যান, যে আপনার বিজনেস কার্ডটা কিন্তু এখানে চলে আসছে, আর কিন্তু আগের মতো রেড কালারটা নাই। তার মানে এটা এখন তারা চেকিং করার জন্য রেডি। ইনাদের যদি এটা চেক করা হয়ে যায় তাহলে পেন্ডিং এ ক্লিক করেন, আমি দেখিয়ে দিচ্ছি। টেমপ্লেট থেকে পেন্ডিং, যেখানে পেন্ডিং লেখা আছে, না এখানে না আপু, উপরের দিকে পেন্ডিং লেখা আছে টেমপ্লেটের পাশে। হ্যাঁ, এটা বর্তমান যদি আপনার চেক করা হয়ে যায়, যদি তারা কোনো ভুল পায় তাহলে এটা রিজেক্টে চলে যাবে, আর যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে এটা পাস ওখানে চলে যাবে। যদি তারা মনে করে আপনার ডিজাইনের সবকিছু ঠিকঠাক আছে তাহলে পাশের এখানে চলে আসবে, আর যদি ভুল থাকে তাহলে ওটা রিজেক্টের এখানে চলে আসবে। আর রিজেক্টের ওখানে তারা কারণ সহ উল্লেখ করবে যে কি কারণে এটা রিজেক্ট করা হয়েছে। আর হতে পারে রিজেক্ট করলেও চিন্তার কোনো কারণ নেই, কি কারণে করছে সেটা লেখা থাকবে, ওই কারণটা সলভ করে আবার সাবমিট করলে তারা ওটা অ্যাপ্রুভ করে নেবে। ফাইল সাবমিট করা এতটুকুই, এতে পুরোটা সম্পূর্ণ ঠিক আছে। আপু এখন স্ক্রিনশট স্টপ করতে পারেন, আর আপনার অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হলো এটা আমাদের জানাবেন। ভাইয়া মিনিমাম কত ঘন্টার ভিতরে ওইটা রিপোর্ট দিবে? আচ্ছা, কোনো সময় 3 দিন নেয়, কোনো সময় 5 দিন নেয়, আবার কোনো সময় 2 দিনও নিয়ে নেয়। এটা নির্ভর করে ওয়ার্কদের উপর, বিশেষ করে যেহেতু চাইনিজ মার্কেট প্লেস, চায়না যদি কোনো সরকারি ছুটি পায় এই ডেজগুলো থাকে, তারপরে রবিবার ওনাদের ওয়ার্ক ডে হিসেবে ধরে, এই ছুটির দিনগুলো বাদ দিয়ে সাধারণত 3 দিনের মধ্যেই করে ফেলে। অনেক সময় আবার 2 দিনও করে কারো কারো ক্ষেত্রে, সর্বোচ্চ 5 দিন পর্যন্ত লাগতে পারে। আর চাইলে একসঙ্গে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ উজ্জ্বল ভাই বলেন। আমি বলতেছি যে একটা ডিজাইনের কি একটাই কালার দেওয়া যাবে? কালার ভেরিয়েশন করলে একাধিক ফাইল দেওয়া যাবে না? আচ্ছা, কালার ভেরিয়েশন করে ওখানে রুলস এর মধ্যে ছিল আপনি যদি খুব হালকা পরিবর্তন করেন কিংবা কালার ভেরিয়েশন করেন তাহলে আলাদা আলাদা করে ফাইল সাবমিট করতে পারবেন না। আর যদি আপনি কালার ভেরিয়েশন করেন তাহলে ওই ফাইলটার মধ্যে যেমন আমরা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট করছি, ওই দুটাকে মিলে একটা গ্রুপ করে হবে ব্লু, আবার আরেকটা গ্রুপ করে হবে ব্ল্যাক, ওই একটা পিএইচডির মধ্যে আপনি কালার ভেরিয়েশন করতে পারবেন। এখানে আরেকটা বিষয় কি, আপনার যদি কালার ভেরিয়েশন করে দেন যতটুকু সাবমিট করতে যেই দাম, আর কালার ভেরিয়েশন ছাড়াও ওই একই রকম, সেক্ষেত্রে আলাদা আলাদা করে সাবমিটের জন্য রিজেক্ট করবে তাদের ওয়েবসাইটের শর্ত অনুযায়ী। আর আপনার দেওয়ার ইচ্ছা হলে দেওয়া যেতে পারে, তবে ওই এক পেজের মধ্যে ব্লু ব্ল্যাক বা যেভাবে ফোল্ডার ওয়াইজ করে দেওয়া যেতে পারে লেয়ারের মধ্যে। আর আপু সম্ভবত কালার ভেরিয়েশন তাই বলে যে করবেন, ওইটা মকআপটা কিরকম হবে? ওইটার মকআপটা আপনি তাহলে ওই 1200x1200 এর মধ্যে আপনাকে মকআপটা কভার করতে হবে। এখন সেই হিসেবে আপনি পাশাপাশি রেখে উপরে দুইটা রাখলেন নিচের দিকে দুইটা রাখলেন, এভাবেও আপনি প্রেজেন্টেশনটা করতে পারেন, যেহেতু মকআপ ওনারা নিচ থেকে তৈরি মানে করে। ভেরিয়েশনের প্রত্যেকটা ফাইলই একটা থাম্বনেল ইউজ করতে হবে? হ্যাঁ, ওটা হচ্ছে আপনার ওই 1200x1200 ওখানে আপনাকে ওইভাবে সাজিয়ে নিয়ে নেবেন 8 GB কালার মোড নিয়ে, এভাবে করা যেতে পারে। আর আপু তাহলে আপনার ফাইলটা 2 দিন পর চেক করবেন, তার সেক্ষেত্রে রেজাল্ট চলে আসবে, আর রেজাল্ট সেক্ষেত্রে আমাদেরকে এদিকে বলে দিবেন। এভাবে ফাইল সাবমিট করা যেতে পারে। আর ফাইলটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে কি ইমেল আসবে? আচ্ছা, ইমেল সরাসরি না হলে ওখান থেকে ওই যে লেখা আছে পাস, ওখানে অফ চলে আসবে ফাইলটা। ইমেল আসতেও পারে প্রথম ফাইল হিসেবে, পাস ওখানে চলে আসবে অ্যাপ্রুভ হলে। ওকে ঠিক আছে, তাহলে আপনারা এদিকে পিএনজি ট্রি প্রত্যেকে অ্যাকাউন্ট খোলা বা এই বিষয়টা ক্লিয়ার। আর আমি আজকে ফ্লায়ারের সাইজ নেওয়ার বিষয়টা দেখাবো। ফ্লায়ার তৈরি করব না, শুধুমাত্র যেভাবে বিজনেস কার্ড নিয়েছিলাম, আর বিজনেস কার্ডে যেমন ডিটেলসের সাইজের কথা বলছিলাম এখানে ততটা বলতে হবে না, প্রায় অনেকটা সেম। এটা একটা, আর হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা freelancer.com এ। ভাইয়া এখন কি আপনি স্ক্রিন শেয়ার করবেন? আচ্ছা না ভাই, আমি স্ক্রিন শেয়ার করিনি। পরবর্তী ক্লাসে আমরা freelancer.com এ অ্যাকাউন্ট খুলবো। freelancer.com এ অ্যাকাউন্ট খোলার জন্য শুরুর দিকে আপনার এই যে আইডি কার্ড এগুলো সাবমিট করতে হয় না শুরুর দিকে, তবে freelancer.com যে কোনো সময় আপনার কাছে আইডি কার্ড চাইতে পারে। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, তাহলে আমরা পরের ক্লাসে আমরা freelancer.com এ আইডি খুলবো। এখন শুরুর দিকে আপনার এখানে ন্যাশনাল আইডি কার্ড বা এগুলা দেওয়ার প্রয়োজন পড়ে না। যে কাউকে যে কোনো সময় এমন আছে যে অ্যাকাউন্ট খোলার 1 মাসের মধ্যে আপনার ভেরিফিকেশন চাচ্ছে যে আপনার ন্যাশনাল আইডি কার্ড, আর রিসেন্টলি
আপনার freelancer.com ভেরিফিকেশনের জন্য ওনারা স্মার্ট আইডি কার্ড ছাড়া ভেরিফিকেশন করে না। এটা হচ্ছে freelancer.com। আর যদি তবে ওটা আপনার ড্রাইভিং ভাই লাইসেন্স, আপনার কথা পাসপোর্ট। কেটে আসতেছে। আচ্ছা, সবার ক্ষেত্রে কি আমার কথা? ভাইয়া কথাগুলো কেটে কেটে আসতেছে। আচ্ছা, আমি লিড নিয়ে আবার জয়েন করতেছি। জি ভাই কথাগুলো ক্লিয়ার আসতেছে। আচ্ছা, একটু ওয়েট করেন, লিড নিয়ে আবার জয়েন করতেছি। এখন কি কথা আগের চেয়ে ক্লিয়ার আসতেছে? 4G থেকে 3G শো আছে, আগের থেকে মানে ক্লিয়ার আসার কথা। জি ভাই এখন ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, ইন্টারনেট প্রবলেম ছিল। ওকে, আমরা মূলত freelancer.com নিয়ে আলোচনা করতেছিলাম। freelancer.com অ্যাকাউন্ট খোলার জন্য যেমন আমাদের পিএনজি ট্রির ক্ষেত্রে শুরুর দিকে ন্যাশনাল আইডি কার্ডের কথা বলা হচ্ছিল, আর freelancer.com এর ক্ষেত্রে আপনার শুরুর দিকে খোলার প্রয়োজন পড়ে না, আর কি এনআইডির প্রয়োজন পড়ে না। তবে যে কোনো সময় হঠাৎ করে আপনার কাছে এনআইডি চাইতেও পারে, নাও চাইতে পারে। এটা আপনার অ্যাকাউন্টের পারফরমেন্সের উপর নির্ভর করে তারা চায়। যখন সাবমিট করবেন এর জন্য নির্দিষ্ট কিছু সময় দেওয়া হয়, যেমন ফাইবারের ক্ষেত্রে সম্ভবত 10 দিন সময় দেওয়া হয়। ফাইবারের ক্ষেত্রে টেম্পোরারি কার্ড কারো কারো নিচ্ছে এবং কারো কারো নিচ্ছে না, তবে স্মার্ট আইডি কার্ড দেওয়াটাই বেস্ট। প্রত্যেকটা মার্কেট প্লেসেই লাগবে আপনার, প্রায় যতগুলো আপনার আন্তর্জাতিক মার্কেট প্লেস আছে সবগুলোতেই লাগবে। আর যারা স্মার্ট আইডি কার্ডটাই ভেরিফিকেশন চায়, এমনকি আমরা যে টাকা তোলার যে অনলাইন আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্ট পে অনার, সেখানেও কিন্তু আপনার একই অবস্থা, এখানেও আইডি কার্ড লাগবে। কেননা টাকা তুলে যদি একজনের টাকা আরেকজনের কাছে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা কোনো দায়ভার গ্রহণ করবে না, যার কারণে তারা আইডি কার্ড থেকে প্রত্যেকটা জিনিস সাবমিশন করে নিয়ে নেয়। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আমরা যে কারো ক্লাসের মধ্যে একজনকে খুলবো, এবং ফ্রিল্যান্সারের জন্য কি কি করতে হবে বা কি কি বিষয়গুলো থাকবে ওটা শুরুর দিকে বলবো। তো আমরা পরের ক্লাসে কার জন্য ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট খুলবো। আর ফ্রিল্যান্সার মার্কেট প্লেস অনেক আগে থেকে কিন্তু আছে, যেখানে সেখানেও আমরা বিজনেস কার্ড নিয়ে কন্টেস্ট করব। কন্টেস্ট বিষয়টা হচ্ছে এইরকম, ধরে নিলাম যে উজ্জ্বল ভাই আছেন, উজ্জ্বল ভাইয়ের ওনার একটা বিজনেস কার্ড দরকার, যেহেতু আমরা এখন বিজনেস কার্ডের কাজ জানি। উজ্জ্বল ভাইয়ের একটা বিজনেস কার্ড দরকার। উনি freelancer.com এ পোস্ট দিল যে আমার একটা বিজনেস কার্ড প্রয়োজন, যেখানে বিজনেস কার্ডে এই বিষয়গুলো থাকবে, বিজনেস কার্ডে এই লোগো বসবে, কালার এটা হবে। উনি লিখলো এবং বললো আমার বাজেট হচ্ছে $40। ওটা লিখে পোস্ট করলো। এখন আমরা যারা এদিকে আসি বা যারা যারা কন্টেস্ট করতে আগ্রহী, তারা উজ্জ্বল ভাইয়ের ওনার বর্ণনা অনুযায়ী বিভিন্ন জন বিভিন্ন ডিজাইন করে উজ্জ্বল ভাইকে সাবমিট করবে। উজ্জ্বল ভাইয়ের যার ডিজাইনটা পছন্দ হবে উনি তাকে উইন করাবেন, অর্থাৎ তাকে উইনার ঘোষণা করাবেন, অর্থাৎ যাকে উইনার ঘোষণা করবে সেই ওই $40 পাবে। এটা হচ্ছে কন্টেস্টের স্টাইল, হচ্ছে এটা। ধরতে গেলে এক ধরনের ডিজাইন নিয়ে খেলা করার মতো বলা যেতে পারে। এভাবেই কন্টেস্ট করা হয়ে থাকে। আর বর্তমানে প্রচুর কন্টেস্ট করতে গেলে শুধুমাত্র বাংলাদেশিরাই কন্টেস্ট করে, অন্য দেশে তেমন একটা পাওয়া যায় না। আর আগে এই কন্টেস্টটা কম ছিল, এখন তুলনামূলক বেশি। আর নতুন ফ্রিল্যান্সারদের জন্য এই কন্টেস্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ, বা আপনার ডিজাইন আইডিয়াকে ইমপ্রুভ করার জন্য খুবই এটা কাজে আসবে। আপনি আপনার মতো বিভিন্ন ধরনের ইউনিক ডিজাইনগুলো করে ওখানে সাবমিট করতে পারেন। ধরে নেন যে আপনি ওখানে উইন হলেন না, ধরে নেন আপনি যে ডিজাইন আইডিয়াটা তৈরি করলেন ওটাকে হালকা একটু মডিফাই করে আবার পিএনজি ট্রি বা এগুলাতে এই মার্কেট প্লেসগুলোতে সাবমিট করা যেতে পারে। তাহলে কন্টেস্টে তো উইন হলে তো হলেনি। আর কন্টেস্টে উইন হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। কিভাবে কন্টেস্টে উইন করা যেতে পারে বা এদিকে যতগুলো টাইপ টিপস আছে আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি ওখানে না হয় ওই ডিজাইনটা হালকা একটু মডিফাই করে বা নামগুলো চেঞ্জ করে দিয়ে এই মার্কেট প্লেসগুলোতেও সাবমিট করা দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে হয়তো আপনি কন্টেস্টও করতেছেন, আবার যদি কন্টেস্টের ক্ষেত্রে না উইন করা হয়ে যায়, সেক্ষেত্রে এদিককার মার্কেট প্লেসগুলোতে ওই ডিজাইনটা সাবমিট করা যাচ্ছে। পূর্বে থেকে যদি পিসিতে আপনার অলরেডি একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি করা থাকে, সেক্ষেত্রে কিভাবে হবে আপনার, আপনি যদি আরেকটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি করেন উভয় অ্যাকাউন্ট তারা ডিসেবল করে দিয়ে দিবে। এই জন্য freelancer.com এর ক্ষেত্রে এই সতর্কগুলো আপনাকে একটু তুলনামূলক বেশি অবলম্বন করতে হবে। তারা চায় যে একজনের জন্য শুধুমাত্র একটাই আইডি থাকবে, একটা ডিভাইসে শুধুমাত্র একটাই আইডি থাকবে, একাধিক আইডি থাকা যাবে না। একটা আইডি তিনটা ডিভাইসেররা লগ ইন করার জন্য রিকমেন্ডেড করে। এক নম্বর হচ্ছে একটা ডেস্কটপ, একটা ল্যাপটপ এবং আরেকটা মোবাইল। এমনকি তার থেকে বেশি ডিভাইসও তারা লগ ইন করার জন্য তারা রিকমেন্ডেড করে না, এবং একটা ব্যক্তি শুধুমাত্র একটাই অ্যাকাউন্ট থাকবে। এই জন্য এমন একটা ল্যাপটপ লাগবে যেটাতে পূর্বে কখনো ফ্রিল্যান্সার আইডি খোলা হয়নি। যদিও খোলা হয়ে থাকে সেক্ষেত্রে ওটা উইন্ডোজ সেটআপ দিয়ে নিতে হবে। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে না থেমে থেমে এখনো যাচ্ছে?
ঠিক আছে ভাই মোটামুটি। ওকে, ঠিক আছে। তো আমরা এখন কার জন্য ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলবো? এখন তো মার্কেট প্লেসের জন্য মার্কেট কাজ তো জানি, এখন তো বিজনেস কার্ড নিয়ে অন্তত আমরা আপাতত মার্কেট প্লেসে কন্টেস্ট করা শুরু করে দিতে পারি। আর এখন কন্টেস্ট করার মতো আপনারা অনেকেই প্রস্তুত হয়ে গেছেন আর কি, যে ডিজাইনগুলো করেন। ভাইয়া অলরেডি আমার একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা আছে। আচ্ছা ঠিক আছে, আপনার যদি ক্রিয়েট করা থাকে তাহলে তো ভালোই। তবে এখানে যেটা বলা হচ্ছে যে এলআইটিভি যেটা শর্ত হচ্ছে আপনার ওই ল্যাপটপের বিষয়টা জানো, এটা হচ্ছে 2020-এর মে মাসের পরের অ্যাকাউন্ট হতে হবে। 2020-এর মে মাসের পরের অ্যাকাউন্ট যদি হয় সেই অ্যাকাউন্টটা নেওয়া হবে। আমারও ভাইয়া 19-এ করছিলাম, এখন কোনো কাজ করা হয়নি, এখন কি করবো? আচ্ছা 19-এর অ্যাকাউন্টস গুলো, আচ্ছা আপনার তাহলে আপনি 19-এরটাতেই আবার একটু ট্রাই করেন। আর ঠিক আছে, তবে ফাইবারের ক্ষেত্রে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। ফ্রিল্যান্সার.কম এর ক্ষেত্রে কতদিন আগের অ্যাকাউন্ট এটা বাইরে থেকে তেমন একটা শো করে না, কিন্তু ফাইবারের ক্ষেত্রে এটা সরাসরি শো করায় যে অ্যাকাউন্টটা কতদিন আগে খোলা হয়েছে। তবে অফিস থেকে বলা হয়েছে যেন যাদের আইডি গুলো আমি নিব, অর্থাৎ আপনার যে আমার ল্যাপটপে করছিলাম, আমি তো ডেস্কটপে কাজ করবো না। ওকে, ল্যাপটপেও যদি এরকমটা থাকে কারো অ্যাকাউন্ট তৈরি করা অলরেডি আছে, আপনি চাইলে পুনরায় উইন্ডোজ সেটআপ দিয়ে কাজগুলো করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, স্মার্ট আইডি কার্ড তো অনন্য আপুরই আছে। অনন্য আপু, আপনি কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আমরা তো শুরু করতে পারি মনে হয়। আর শুরুর দিকে স্মার্ট আইডি কার্ড এখানে লাগবে না। আগে কাজ করলে কোনো প্রবলেম হবে না? কোনটা কাজ বুঝতে পারিনি আপু। ফ্রিল্যান্স.কমে যে আগে থেকে অ্যাকাউন্ট ছিল, এখন সেটাতে কাজ করলে কি প্রবলেম হবে? না, কাজ করলে প্রবলেম হবে না, কিন্তু মিনিস্ট্রি থেকে এখানে বলা হচ্ছে কি যারা ক্লাস করবে সবাই হবে নতুন আর কি, নতুন ফ্রিল্যান্সার। আর যেহেতু এরকমটা যদি হয় আগে থেকে অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আর কি বিবেচিত হচ্ছে যে প্রথম ফ্রিল্যান্সার। আচ্ছা ঠিক আছে, ক্লাসের রেকর্ডিংটা চলতেছে, একটা আমাকে দয়া করে কনফার্ম করবেন, না হলে তো মার্কেট প্লেসে না গিয়ে আমাদের আর্নিং বা এগুলো তো অফিসের মধ্যে শো করাতে পারবো না। আর অফিসে আর্নিং শো করানোটাও একদিক থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের তো ভাইয়া টেম্পোরারি ক্লাস ডেট শেষ, আমার কাজ কিছুই করার নেই। আর তবে এটার একটা সুবিধা আছে, আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? ব্যাংক স্টেটমেন্ট হলে ফ্রিল্যান্সার.কম অবশ্য আইডি ভেরিফাই করা যায়, ব্যাংক স্টেটমেন্ট দিয়েও করা যায়। যার কারো যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাংকে গেলেই ব্যাংক স্টেটমেন্ট চাই। ভাই কোনো কথাই তো ভাইয়া বুঝতে পারি না ভালো। আচ্ছা একটু শুধু ভাইয়া নেটওয়ার্কের যদি বেশি সমস্যা হয় তাহলে তো দুই একটা ক্লাস পিছিয়ে নেওয়া যেতে পারে। নেওয়া যেতে পারে, বা মেইন টপিক গুলো কিছুটা স্কিপ করে দেওয়া যেতে পারে, যেগুলো হচ্ছে বেশি তুলনামূলক মেইন। আচ্ছা আমরা তাহলে ফ্রিল্যান্সারটা না হয় একটু 3টা ক্লাস পরে শনিবারে না হয় খুলি ফ্রিল্যান্সার.কম এ। জি জি, হ্যাঁ শনিবারই না হয় খুলি। আচ্ছা তাহলে ফ্রিল্যান্স, আচ্ছা ইম্পর্টেন্ট, তাহলে শনিবারেই খুলবো। আর আজকে আমি তাহলে ফ্লায়ারের দিকে চলে যাচ্ছি। ফ্লায়ারের শুধুমাত্র সাইজটা কিভাবে নেওয়া যেতে পারে সেটা আসি আমি স্ক্রিন শেয়ার করি। প্রথমত হচ্ছে যে ফ্লায়ার জিনিসটা কি, ফ্লায়ার হচ্ছে কি আমরা A4 পেজ চিনি, A4 পেজও চিনি বা লেটার পেজ হতে পারে। A4 পেজ বা লেটার পেজের মধ্যে আপনার একটা ডিজাইন যেটা সাধারণত হাতে হাতে দেয়া হয়ে থাকে, যেটা হাতে হাতে আপনার, যেমন আমাদের দেশে বলা চলে যে হতে পারে আমাদের এরকমটা হয়, মসজিদ থেকে সামনে থেকে বের হলে বিভিন্ন রকম একটা হাতের মধ্যে কাগজ ধরিয়ে দেয়, বা রাস্তার মধ্যে বিভিন্ন রকম কোনো কোম্পানি, আমাদের এখানে ওইটাকে লিফলেট বলে। হ্যাঁ লিফলেট বলা হয় থাকে, ঠিক ওটাকে বলা হচ্ছে ফ্লায়ার। ফ্লায়ারের যে বাইরের দেশে আন্তর্জাতিকভাবে যে সাইজগুলো চলতেছে এটা আমরা গ্রাফিক রিভার থেকেই করব। আন্তর্জাতিকভাবে A4 এবং লেটারে সর্বোচ্চ দুটাই করা হয়, তবে এখন তুলনামূলক A4 পেজটা তুলনামূলক আপনার একটু বেশি জনপ্রিয়। যেমন আমি যদি এখানে সার্চ করি ফ্লায়ার, এবং এই ফ্লায়ারেরটাও ফটোশপের গুলো তুলনামূলক চাহিদা বেশি, কিন্তু জানি ফটো এটা হচ্ছে মূলত ইলাস্ট্রেটরের কাজ, কিন্তু এই মার্কেট প্লেস গুলোতে ফটোশপের তুলনামূলক চাহিদা বেশি। এটার কারণ কি, ফটোশপের লেয়ার বেস কাজটা অনেকে বেশি সোজা মনে করে, কিন্তু বাস্তবে ইলাস্ট্রেটর কিন্তু অনেক সোজা। রিটন ভাই বলতে পারেন
তিনি হয়তো ইলাস্ট্রেটরে কাজ করেছেন, ইলাস্ট্রেটর লেয়ার মেইনটেনেন্স বা এই ঝামেলাগুলো তেমন কিছুই নেই, কোনো কিছু ঝামেলা নেই, কিন্তু তারপরেও বাইরের দেশে বাইরে থেকে আপনার আমার কাছে আসলে ভালো লাগে ইলাস্ট্রেটরে কাজ করা। হ্যাঁ আমাকেও ইলাস্ট্রেটরের কাজ অনেক ভালো লাগে, ওখানে শেপ ক্রিয়েট থেকে শুরু করে অনেক বেশি ভালো লাগে, ফটোশপ ভালো লাগে, ইলাস্ট্রেটর ভালো লাগে, কিন্তু এই ফ্লায়ার ডিজাইন করার কাজটা মেইনলি আবার কিন্তু ইলাস্ট্রেটরের, কিন্তু বাইরের দেশে আপনার ফটোশপের যে ফ্লায়ারটা তৈরি করা হয় সেটারও একটা চাহিদা বেশি। আরেকটা আছে পার্টি ফ্লায়ার, যেটাতে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করা হয়, লাইটিং ইফেক্ট সহ এই ধরনের যেগুলো জামজমকপূর্ণ এই ধরনের ফ্লায়ারগুলো, যেমন পার্টি হতে পারে, এক্সাম্পল ক্রিসমাস ট্রির জন্য হতে পারে। এই ফ্লায়ারগুলোর ক্ষেত্রে একটু বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করা হয়, তবে এই ইফেক্টগুলো ইলাস্ট্রেটরে দেওয়াটা কঠিন, যেটা ফটোশপে দেওয়া তুলনামূলক সোজা, যার কারণে ওই ইফেক্ট ওলা ফ্লায়ারগুলো সাধারণত ফটোশপেই তৈরি করা হয়ে থাকে। আর ফটোশপে যেহেতু এখন প্রিন্ট আইটেমও ভালোভাবে প্রিন্ট করা যায়, আর আমার জানা মতো বাংলাদেশের যে প্রেসগুলো আছে সেগুলোতে ফটোশপের ফাইল সাধারণত প্রিন্ট করে না, সবগুলো ইলাস্ট্রেটরের ফাইল প্রিন্ট করা হয়ে থাকে বাংলাদেশের আমাদের যে প্রেসগুলো আছে। এখানে সার্চ করলাম, এখানে সার্চ করতেছি ফ্লায়ার অ্যাপ, আমি কর্পোরেট ফ্লায়ার সার্চ করতেছি, কর্পোরেট ফ্লায়ার তুলনামূলক সোজা হয়ে থাকে, কর্পোরেট ফ্লায়ার দিয়ে আমরা শুরু করি। এই যে দেখতেছি এটা হচ্ছে এক একটা করে পেজের মধ্যে, এটা বিভিন্ন ধরনের ফ্লায়ার, এটা একটা ফ্লায়ার, এটা একটা ফ্লায়ার, এটা একটা ফ্লায়ার। আর যেমন এক একটা ফ্লায়ার বিজনেস কার্ডের মূল্য আপনার সাধারণত $4 বা $5 $6 হয়ে থাকে, আর একটা ফ্লায়ারের মূল্য এখানে 6 কি $8, কিন্তু ফাইবার মার্কেট প্লেসে এখানে এক একটা ফ্লায়ারের মূল্য আপনার 4,000 থেকে 5,000 টাকা এরকম। তবে $10 আছে, যারা এক্সপিরিয়েন্স লেভেলের ব্যক্তি তারা এক একটা ফ্লায়ারের জন্য আপনার বাংলাদেশি টাকায় 4 থেকে 5,000 কিন্তু বেশি টাকা নেয় এই দিক থেকে যদি দেখেন। তবে নন এক্সপিরিয়েন্স হিসেবে শুরুর দিকে আমরা এক একটা ফ্লায়ারের জন্য $20 পর্যন্ত চার্জ করা যেতে পারে। এখন আমরা কয়েকটা ফ্লায়ার ওপেন করে দেখি, যেমন এই ফ্লায়ারটা ওপেন করলাম, তারপরে এটা ফ্লায়ারের সাইজ কত নেওয়া হচ্ছে। ঠিক বিজনেস কার্ড আমরা যেভাবে দেখছিলাম সবসময় আমরা এই ওয়েবসাইট থেকে ফ্লো করতে পারি, এই ওয়েবসাইট সবসময় স্ট্যান্ডার্ড এটা মেনে চলে এবং প্রত্যেকটা ডিজাইনই খুব ভালো এবং ইউনিক হয়ে থাকে। যেমন এই ডিজাইনে আমরা একটা ওপেন করছি, দেখেন খুবই সিম্পল, সাধারণত এখানে একটা বৃত্ত শেপ নেওয়া হয়েছে, এই পাশে একটা, নিচে একটা ডিজাইন করা হয়েছে। আর ঠিক বিজনেস কার্ডের মতো কি কি করা হয়েছে, এখানে সাইজ বলেছে A4 সাইজ, কত ইঞ্চি ব্লিড নেওয়া হয়েছে, কোন কালার ভেরিয়েশন করা হয়েছে, কি কি দেওয়া আছে, কোন কোন সফটওয়্যারে তৈরি করছেন। তারপরে এটি হচ্ছে উনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই ফ্লায়ারটা তৈরি করছেন, তিনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই ফাইলটা তৈরি করছেন, তবে ফটোশপে হুবহু এটার মতো তৈরি করা যায়, কোনো সমস্যা নেই। এই ফাইলটা তিনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে তৈরি করছেন এবং প্রিন্ট ডাইমেনশন অর্থাৎ এটার যতটুকু এরিয়া প্রিন্ট হবে 8.27 × 11.69, এটা হচ্ছে A4 পেজের সাইজ। ঠিক পরেরটাতে যদি যাই, এটা করা হয়েছে ফটোশপে, এই যে দেওয়া আছে অ্যাডোবি ফটোশপে এটা তৈরি করা হয়েছে, আর এটার ক্ষেত্রে প্রিন্ট সাইজ হচ্ছে A4। তারপরটা যদি আসি, এটাও করা হয়েছে ফটোশপে, এটা করা হয়েছে লেটার পেজে, লেটার পেজটা A4 পেজের তুলনায় একটু বড়, সামান্য বড়। তারপরটা যদি আসি, এটা করা হয়েছে আপনার ফটোশপে এবং এটা হচ্ছে আপনার A4, এটা মিলিমিটার ডাইমেনশন 210 × 297, এটা হচ্ছে, এটাও A4, এটা হচ্ছে মিলিমিটার ডাইমেনশন। তাহলে দেখেন আমরা প্রথম যে 4টা ফ্লায়ার ওপেন করছি এটা তৈরি করা হয়েছে ফটোশপে, এটাও ফটোশপে, এটাও ফটোশপে, এটা ইলাস্ট্রেটরে, আমি কিন্তু র্যান্ডমলি ভাবে ওপেন করছি। তার মানে এখান থেকে এটাই বোঝা যায় যেহেতু ফটোশপের চাহিদা বেশি, তাহলে কিন্তু ফটোশপের দিক থেকে ফ্লায়ার তৈরিটা বিক্রিও বেশি। আমি এইভাবে লক্ষ্য করেছি, ফটোশপে তৈরি করছি, ইলাস্ট্রেটরে তৈরি করছি, যেই ফাইলগুলো ফটোশপে তৈরি করা হয় সেগুলো তুলনামূলক বিক্রি বেশি। আপনি চাইলে একটা ডিজাইনই 2 জায়গায় কনভার্ট করেও দিতে পারেন আপনি যদি চান, ওগুলোর তুলনামূলক আরো বেশি। তাহলে এখানে যে স্ট্যান্ডার্ড সাইজগুলো আসতেছে সেটা হচ্ছে A4 এবং হচ্ছে লেটার পেজ, A4 পেজ এবং লেটার পেজ দুটার মধ্যে করা হয়ে থাকে। আমি A4 এবং লেটার পেজের মধ্যে কিভাবে সাইজ নিতে হয় সেটার মধ্যে সরাসরি চলে যাচ্ছি। ফটোশপে আসলাম, আসার পর আমরা চলে যাচ্ছি সরাসরি ফাইল থেকে হচ্ছে নিউ। A4 এর সাইজের যেমন বিজনেস কার্ড 3.2 আমরা এটা লিখে দিতাম, A4 বা লেটার পেজের ক্ষেত্রে এগুলো সরাসরি সাইজগুলো দেয় আছে। আমি A4 এর জন্য তৈরি করি, তাহলে হচ্ছে এখান থেকে চলে যাচ্ছি ইন্টারন্যাশনাল পেপার, প্রিসেট থেকে ইন্টারন্যাশনাল পেপার, আর এখানে সাইজের এখানে A4 পেপার দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে মিলিমিটারে আপনার A4 সাইজ, মিলিমিটারে। এটাকে আমরা ইঞ্চি করে নিই, এখান থেকে এটা ইঞ্চি। আচ্ছা, প্রথমে আমি A4টা তৈরি না করে প্রথমে আমি লেটারটা করি, লেটারটা সোজা,
তারপর A4 এরটা করি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে, কারণ এটা অনেক 8.286 একটা ঝামেলাপূর্ণ। প্রথমে আমি লেটারটাই করতেছি সেম, তবে লেটারের ক্ষেত্রে তুলনামূলক একটু সোজা। তো ইউএসএ পেপার, এখান থেকে লেটার করলাম, তাহলে লেটার পেজের সাইজ হচ্ছে 8.5 ইন্টু 11 ইঞ্চি। এটার ক্ষেত্রেও আমাদের সেভ জোন এবং ব্লিড নিতে হবে। সেভ জোন কি, ব্লিড কি আমরা অলরেডি জানি, এই জন্য আলাদা একটা পেজ নিয়ে আমি যাচ্ছি না। সেভ জোন নিতে হবে, ব্লিডও নিতে হবে। আপনি যদি চান এটার ক্ষেত্রে সেভ জোন আপনি 0.25ও নিতে পারবেন, আবার 0.50 নিতে পারবেন। 0.25ও নেওয়া যেতে পারে সেভ জোন, 0.50 নেওয়া যেতে পারে, এটার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কিছু নেই। তবে ব্লিড আপনাকে 0.25 নিতে হবে, ব্লিডের একটা নির্দিষ্ট সাইজ হচ্ছে, এখানেও ব্লিড আপনাকে 0.25 নিতে হবে। আর সেভ জোন আমরা যেমন ফটো বিজনেস কার্ডের ক্ষেত্রে সেভ জোন নিলাম 0.25, এখানে আপনি চাইলে 25ও নিতে পারেন, 0.05ও নিতে পারেন। তো শুরুর দিকে আমি 25 নিচ্ছি, একেবারেই আগের মতোই। 8.5 ইন্টু 11 হচ্ছে এটা আমার প্রিন্টের জন্য, তাহলে এটা থেকে যদি আমি 0.25 কমিয়ে নিই তাহলে হচ্ছে 8.25, আর এখান থেকে যদি কমাই তাহলে 10.75। রেজুলেশন যেহেতু প্রিন্ট হবে এটা, সেহেতু 300, আর কালার মোড দেব CMY কে। আমার স্ক্রিন কি ভালোভাবে দেখা যাচ্ছে না থেমে থেমে যাচ্ছে? ঠিক আছে ভাইয়া, ওকে, মোটামুটি থেমে থেমে আসছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর মাত্র অনলি 3 ডেজ এটার পরে, তাহলে এটা আমি জাস্ট ওকে করলাম। ওকে, তাহলে ওকে করলাম। আমরা বর্তমান যে সাইজটা নিয়েছি তাহলে এটা হচ্ছে আমার সেভ জোনের সাইজ। উপর থেকে নতুন একটা লাইন, নিচ থেকে লাইন, জুম করে দেখি ঠিকঠাক আছে কিনা। ওকে, পারফেক্ট। এবার আমরা যেটা মেইন প্রিন্ট সাইজ বা ট্রিম লাইন যেটাকে বলা হচ্ছে সেটাকে নিয়ে আসি, ইমেজ ক্যানভাস সাইজ। তাহলে আমরা 0.25 কমাইছিলাম, এই জন্য 0.25 এ বাড়বে। কন্ট্রোল সি, এখানেও 0.25 রিলেটিভে মার্ক করা থাকবে। ওকে, এটা আপনার আবার লাইন, এখান থেকে এটা লাইন। এবার হচ্ছে ব্লিড, ব্লিডের জন্য সেই কন্ট্রোলটার সি, 0.25 0.25। ওকে, তো আমাদের সাইজ মতো ক্লিয়ার। এবার যদি আমরা এখানে জুম করে দেখি, ব্রাশ টুলের নতুন একটা লেয়ার নিই, ঠিক বিজনেস কার্ডের মতো। এটা হচ্ছে আমার সেভ জোন, অপাসিটি 100, এটা 100, কালার ব্ল্যাক বা রেড করে দিই ফুল। এটা হচ্ছে আমার সেভ জোন, এটা হচ্ছে ট্রিম লাইন, আর বাকি বাদ এপাশে যেটা আছে এটা হচ্ছে ব্লিড। এই হচ্ছে তিনটা বিজনেস কার্ডের মতোই হুবাহু। তবে এখানে সেভ জোন আপনি 0.5ও নেওয়া যেতে পারে, এমনকি প্রয়োজনে আপনি 1 ইঞ্চিও নিতে পারবেন। 0.5 নেওয়া যেতে পারে, 0.25 নেওয়া যেতে পারে, বা প্রয়োজনে 1 ইঞ্চিও আপনি নিতে পারেন, যেটা হচ্ছে মার্কেট প্লেসের দিক থেকে প্রত্যেকটা আপনার অ্যাপ্রুভ করে। কিন্তু ব্লিড আপনাকে 0.25ই নিতে হবে। তারপরে পরের স্টেপ যেগুলো হবে, এখান থেকে আগের মতোই একটা পুরো পেজ নিচ্ছি, কন্ট্রোল টি, উপর থেকে এটা, তারপরে এটা আরেকটা কপি, কন্ট্রোল জে দিয়ে এটা আগেরটা ডিলিট। এটার কালার হচ্ছে হোয়াইট। আচ্ছা, এটা মনে হয় কিছুটা মিসিং গেছে, নিচের দিকে মিলে হয়। হ্যাঁ নিচের দিকে মিল হয়নি, এটাকেও নিচের দিকে মিলাইনি। ওকে, এই যে হালকা যে মিলতেছে না, এগুলোর জন্য কিন্তু ফাইল রিজেক্ট করে। নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বিএসসি কে GROUND ব্যাকগ্রাউন্ড, আর উপরেরটা হচ্ছে আমার ব্লিড, BLED। ব্লিডের জন্য এখান থেকে উপর থেকে হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং, ঠিক এই কর্নার থেকে ব্লিডের এই কর্নার, জুম করে দেখে নিই। ওকে, উপরেরটার ক্ষেত্রে আসি। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে ব্লিড। এগুলো একটা করে ফোল্ডার হবে, BSC কে GROUND
আর ব্লিডের ক্ষেত্রে এখানে এতটুকুই ফাইল, এদিকে ডাই কাট রাউন্ডেড ওগুলো আর নিতে হয় না, BLED। এখন আমরা সরাসরি ডিজাইন করতে পারি। এ হচ্ছে A4 সাইজের, পরবর্তীতে আপনি এখন সরাসরি ডিজাইন করতে পারেন। A4 এর জন্য কি আমরা পারবো? আচ্ছা, A4 এর জন্য তাহলে আপনারা জি ভাইয়া। A4 এর জন্য আপনারা যে কয়েকজন স্ক্রিনশট করে দেখায় দেন। আমি স্ক্রিনশট স্টপ করলাম। A4 এ কিন্তু পয়েন্ট বেজ আছে, আমি জানি, তাও একটু ট্রাই করি। মেইন সাইজটা নেন, কে স্ক্রিন শেয়ার করবেন? উজ্জ্বল দাস ভাই আপনি করেন না হয়? আমি তো আসি বা এই দিক থেকে। হ্যাঁ ভাই আসেন। এবার আমরা একটু আলাদা স্টাইলে নিব, যে এভাবে যে নিচ্ছি সেক্ষেত্রে একটু আলাদা স্টাইলে নিব যেন আমাদের দ্রুত হয় আরো। A4 এর জন্য ওকে, ইন্টারন্যাশনাল পেপার। তুই ভাই আপনি আনমিউটেড রেখে দেন। এখন এখানে তো পয়েন্ট বেস, এগুলো এখন একটা কিন্তু তুলনামূলক ঝামেলাপূর্ণ, তাই না? আমরা যেমন এখানে সরাসরি কমাই দিচ্ছি কালার মোড, তুলনামূলক এখানে এখানে তুলনামূলক ঝামেলাপূর্ণ। আমরা একটু আলাদা স্টাইলে নিই, যেহেতু এখানে আমরা হিসাব ছাড়াই করব। আপনি সরাসরি ওকে করেন, এটা একটু আলাদাভাবে নিচ্ছি। তাহলে বর্তমান যে সাইজটা নিচ্ছি এটা আমাদের কোন সাইজ? এটা কি আমাদের প্রিন্ট না ক্রিম লাইন না সেফ জোন? এটা ব্লিড ছাড়া ভাই, ব্লিড ছাড়া পয়েন্টে বুঝতেছি এটা মনে হয় ব্লিড সহ। আচ্ছা না ভাই ব্লিড ছাড়া, এটা হচ্ছে আমাদের ব্লিড ছাড়া, সেফ জোন কিন্তু না, এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া। এটা বুঝতে হবে যে আমরা কোন ফাইলটা নিলাম। দেখেন আমি যেভাবে ওইভাবে নিতে হবে এমন কোনো কথা না, কথা হচ্ছে আমরা মেইন যে টার্গেট সেখানে ফিল আপ হতে হবে। তাহলে আমরা বর্তমান যে সাইজটা নিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া, আমরা কিন্তু সেফ জোনটা বাইর করিনি বা ট্রিম লাইন। তাহলে গাইডলাইন নিয়ে নেন। আমাদের নেওয়া বাকি আছে দুটা। আমরা এর 11 বার যখন আমি করলাম তখন আমি ছিলাম একবারে সেফ জোন, কিন্তু আপনার এখানে কিন্তু আমরা সেফ জোন নেইনি, আমরা এখানে আপনার এখানে প্রিন্ট এরিয়া সরাসরি নিছি। তো এবার আমরা সেফ জোন তৈরি করব। সেফ জোনটা এবার আমরা একটু বেশি তৈরি করি, আপনার এখানে 1/2 ইঞ্চি কমাই এখান থেকে। তাহলে আপনি সেফ জোন বুঝে বুঝে করার চেষ্টা করবেন, তাহলে একবারে বুঝবেন। তাহলে এটা মাইনাস হবে না প্লাস হবে? আমরা যদি হ্যাঁ 0.5 নিই তাহলে 2.5 ও নেওয়া যাবে, 0.5 ও নেওয়া যাবে, ইচ্ছা। তাহলে এটা আমরা মাইনাস হবে না প্লাস হবে যদি আমরা সেফ জোন তৈরি করি? যে কেউ মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস হবে। কেন হবে? সেফ জোন হচ্ছে ভিতরের দিকে থাকে, এই জন্য মাইনাস হবে। মাইনাস দিয়ে দেন। সামনে কি মাইনাস বসাবো? হ্যাঁ মাইনাস বসাবেন। কেন মাইনাস বসাচ্ছেন বলেন দেখি? সেফ জোন আমাদের কিন্তু ভিতরের দিকে থাকে, এই জন্য আমরা হ্যাঁ এবার হচ্ছে আমরা সেফ জোন, এরপরে ওকে ওকে করে দিব। হ্যাঁ ওকে করে দেন। ওকে দেন আবার। এটা দেখেন ভিতরের দিকে ছোট হয়ে গেছে, তার মানে এবার সেফ জোন নিয়ে নেন। সেভ জোন নিব আবার না এই যে গাইড গুলো দিয়ে দেন সেফ জোনে। না অলরেডি যেখানে হ্যাঁ এবার দেখেন আমরা এবার ব্লিড সহ বাড়াবো। তাহলে এবার আমাদের যে ক্যানভাস সাইজ থেকে কত বাড়াইতে হবে একটু চিন্তা করে দেখেন দেখি। আমরা ব্লিড সহ নিব, তাহলে কত বাড়াবো? 0.25 বাড়ালে তো হবে না। 0.75 0.75 কেন বাড়াবো? আমরা জানি যে আমাদের ব্লিড হচ্ছে 0.25 আর আমরা কমাইছিলাম 0.50, দুটা মিলে যোগ করলে 0.75। আর এখানে মাইনাস হবে না কেননা বাইরে থেকে হবে, ওকে করলে হয়ে গেল। আচ্ছা ওখানে অন্য কোনো একটা মিসিং ছিল, কন্ট্রোল জেড চেপে ব্যাক যান।
আচ্ছা, ডি চেপে ডিফল্ট কালার নিয়ে নেন, কিবোর্ড থেকে ডি চেপে ডিফল্ট কালার, জাস্ট ডি চাপেন, সমস্যা নেই, ডি চাপলে অটোমেটিক কালার নিয়ে নিবে কিবোর্ড থেকে, শুধুমাত্র ডি বাটন। আচ্ছা, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিয়ে দেন, সমস্যা নেই, ফুল হোয়াইট। ভাইয়া এইটা একটু ক্লোজ করে ডি প্রেস করুন, পপআপ মেনুটা ক্লোজ হ্যাঁ, পপ আপ মেনু ক্লোজ করে ডিপ্রেস করতে হবে। আবার ক্যানভাস সাইজ ক্যানভাস সাইজ 0.75, কেননা হচ্ছে 0.5 হচ্ছে আমাদের ব্লিড নিয়েছিলাম, আর সরি সেভ জোন নিয়েছিলাম, আর হচ্ছে এটা বাড়ায় নিলাম। এই যে হয়ে গেছে আমাদের তৈরি। আর এদিকের বাকিবার ব্যাকগ্রাউন্ড বা এগুলো কাজ তো আপনারা পারবেন। এটা হচ্ছে A4 এর জন্য। আমি আরো আরেকটা স্টাইল দেখাচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার স্টপ করেন, আরো আরেকটা স্টাইলে দেখাচ্ছি। আচ্ছা ভাই এখানে ব্লিডটা ভাইয়া এখানে ব্লিডটা অনেক ছোট মনে হচ্ছে। এই ব্লিডটা ছোট মনে হওয়ার কারণ যেটা হচ্ছে, আমরা এখানে সেভ জোনটা 0.5 নিছি, আর আগের বার আমি যখন নিছিলাম ওখানে কিন্তু 0.25 নিছিলাম। আপনি চাইলে 0.25ও নিতে পারবেন, চাইলে 0.5ও নিতে পারবেন, এবং কি প্রয়োজনে আপনি 1 ইঞ্চি 0.75 এটাও নিতে পারবেন। আসলে সেভ জোনটা মেনুতে ফ্যাক্ট করে দুপাশের জন্য অ্যালাইনগুলো সবকিছু পুরোটাই ঠিকঠাক থাকে, এই জন্য। তাহলে সেভ জোন আপনি 0.25ও নিতে পারেন, 0.50 নিতে পারেন, 0.75ও নিতে পারেন। এবার আরেকভাবে আসি, আরেকভাবে আমরা A4টা অন্য আরেকভাবে নিই। স্ক্রিন শেয়ার করলাম, ফাইল, নিউ, এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার A4 CMYK 300, ডাইরেক্ট ওকে করলাম, গাইড নিচ্ছি। এবার আমরা ক্যানভাস সাইজ বাদ দিয়ে করব, বিজনেস কার্ডটা ওইভাবে নেওয়া যেতে পারে, ক্যানভাস সাইজ ছাড়াই করব। একটা জিনিস মনে করুন, দেখেন আমরা যে এখানে সাইজটা নিচ্ছিলাম, এখানে আমরা একটা শেপ ক্রিয়েট করি, এখানে ক্লিক করলাম, তাহলে শেপ নিয়ে 0.25 ইঞ্চি, তাহলে ইঞ্চিতে নিলাম, এখানে একটা 0.25 ইঞ্চি, ওকে করলাম, তাহলে দেখেন এখানে একটা আমার শেপ তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এখানে এটা নিই, উপর থেকে একটা নিই, ঠিক সিমিলার, এটাকে আবার এটার মধ্যে নিলাম, এটাও তো ওই একই মাপ। অলরেডি তৈরি হয়ে গেছে, তাহলে আমরা প্রিন্ট এরিয়া এবং সেভ জোন তৈরি করে ফেলছি, গ্লিড শুধু বাকি আছে। ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ এখন শুধু আমরা বাড়াবো 0.25। এবার কিন্তু আমার কমানোর প্রয়োজন নেই, কাজ শেষ। তাহলে ভিতরেরটা কিন্তু আমরা এর আগেবার মাইনাস করে নিছিলাম, এবার কিন্তু আর মাইনাস করে নেইনি, এবার জাস্ট একটা শেপ তৈরি করছি, শেপের মাধ্যমে নিছি আর কি। কথা হচ্ছে আমার এই অবস্থানে আসলে হলো। তাহলে আপনার যেভাবে ভালো লাগে, যেমনটা উপর থেকে মাইনাস করেও নিতে পারেন, আর যদি মনে হয় যে এইভাবে একটা, যে আমরা একটা শেপ ক্রিয়েট করলাম, এই শেপটা ক্রিয়েট করলাম, এখান থেকে ক্লিক করে 0.25 এভাবেও নেওয়া যেতে পারে। বিজনেস কার্ডগুলো যেভাবে নিচ্ছি আমরা, চাইলে আপনি বিজনেস কার্ডও এইভাবে নিতে পারেন। ঠিক আছে, আপনাদের হোমওয়ার্ক তাহলে এটাই থাকতেছে যে আমরা আগামীকাল একটা সম্পূর্ণ ফ্লায়ার ডিজাইন করব, ফ্লায়ারের সাইজ নিয়ে। আর এদিক থেকে যারা যারা পিকপেস্ট অ্যাকাউন্ট খোলার, পিএনজি অ্যাকাউন্ট খোলার জন্য আপনার যাবতীয় যাতে ইনফরমেশন আছে, আপনারা দ্রুত অ্যাকাউন্ট খুলে ফেলবেন, এবং যাদের ফাইলগুলো রেডি আছে আপনারা ওগুলো সাবমিট করে আমাকে দেখিয়ে দিবেন। আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি, যাদের যাদের এটার পরে লিখ নেওয়ার প্রয়োজন আপনারা লিখ নেবেন, তাদের যাদের হোমওয়ার্ক আছে তাদেরগুলো একটু দ্রুত চেক করার চেষ্টা করব। স্ক্রিন রেকর্ডটা সেভ করে দিচ্ছি।